৮০ লক্ষ নাম ভোটার লিস্ট থেকে উধাও, ডিজি বদল, চিফ সেক্রেটারি বদল, এমনকি গভর্নর হাউসেও নতুন দাবার গুটি। এত সবের পরেও কি আর দিদির কেল্লা অটুট থাকবে, নাকি দিল্লির ডিরেক্ট হিটে চুরমার হয়ে যাবে ঘাসফুল শিবির? ৩ থেকে ৭৭-এ উঠে আসা বিজেপি কি এবার তাদের সোনার বাংলা দখলের স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি ওবিসি ফ্যাক্টরের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গেম প্ল্যান? একদিকে রাম বনাম মা কালী, অন্যদিকে বহিরাগত বনাম বাঙালি অস্মিতা। ২৬-এর এই বিধানসভা কি আসলে ২০২৯-এর লোকসভার মরণ কামড়? তথ্য, পরিসংখ্যান আর রাজনীতির অন্দরের সমস্ত বিস্ফোরক খবর নিয়ে আজ চুলচেরা সত্য বিশ্লেষণ করব, যে সত্যটা এবার সরাসরি আপনাদের কানে আঘাত করবে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। ৫ রাজ্যে ভোট, চারদিকে সাজো সাজো রব, কিন্তু সত্যি বলতে আসল কুরুক্ষেত্র যদি কোথাও তৈরি হয়ে থাকে তবে সেটা এই পশ্চিমবঙ্গে। কেরালায় কংগ্রেসীরা যেন আগে ভাগেই ঠিক করে নিয়েছে যে বামপন্থীদেরই ফিরিয়ে আনবে। আসামে তো ডাবল ইঞ্জিন সরকার, জনমত বলছে সেখানে হিমন্ত বিশ্ব শর্মার সরকারই ফিরছে। পুদুচেরি ছোট ইউনিয়ন টেরিটরি, ওটাও বিজেপির পকেটেই যাচ্ছে বলে নানান ওপিনিয়ন পোলে ধরা পড়েছে। আর তামিলনাড়ুতে সিঙ্গেল ইঞ্জিনের ডিএমকে দাপটে বিজেপি সেখানে ঠিক পা রাখার মাটি খুঁজে পাচ্ছে না। চোখে চোখ রেখে লড়াই তো দূরের কথা, কিন্তু পশ্চিমবঙ্গ খেলাটা এখানেই জমেছে। একসময় যারা ৩-এ ছিল ২১-এর বিধানসভা নির্বাচনে, তারা ৭৭-এ পৌঁছেছিল। গত ৫ বছরে একাধিক বিজেপি বিধায়ক তৃণমূলের পতাকা হাতে নেওয়ায় বিজেপির সংখ্যা আজ ৭০-এর নিচে। আর এবার বিজেপি এমন শক্তি লাগিয়েছে যা তারা ৩ থেকে ৭৭-এ আসার সময়ও লাগায়নি। তবে এবার বিজেপির থেকেও যেন বেশি শক্তি লাগিয়েছে নির্বাচন কমিশন। মজার ব্যাপার দেখুন, ভোটের তালিকা থেকে প্রায় ৭৫ লক্ষ নাম ডিলিট করে দেওয়া হয়েছে, আরও ১,১৫,০০০ নতুন নাম যোগ হয়েছে। স্থানীয় খবরের কাগজগুলো রোজ চিৎকার করে বলছে এই মানুষগুলো বেঁচে আছে, কিন্তু খাতায় কলমে তাদের মৃত বানিয়ে দেওয়া হয়েছে। এখন সুপ্রিম কোর্টে গিয়েও লাভ নেই। আদালত বলবে ভোট মিললে দেখা যাবে অদ্ভুত, তাই না? আর মজার তথ্যটা হলো, স্থানীয় সংবাদপত্রের দাবি অনুযায়ী যাদের নাম বাদ গেছে তাদের বড় অংশই নাকি তৃণমূলের ভোটার। একদিকে অ্যান্টি ইনকামবেন্সি, অন্যদিকে হিন্দু মুসলমান মেরুকরণ। রাজনীতি এখন আর ড্রয়িং রুমে নেই, একদম সরাসরি ময়দানে। সবাই মিলে দিদিকে ঘিরে ধরেছে, সবাই বলছে দিদির ফেরা এবার অসম্ভব। কিন্তু ঠিক এই সময়ই বাজারে এসেছে নির্ভরযোগ্য একটি ওপিনিয়ন পোল। সেই খবর ফলাও করে ছেপেছে দেশের সবচেয়ে বড় হিন্দু দৈনিক নবভারত টাইমস। আর সেই সার্ভের ফল যা বেরোলো, তাতে দিল্লির মসনদে বসে থাকা হেভিওয়েটদের কপালে রীতিমতন ঘাম দেখা দিচ্ছে। বঙ্গ বিজেপির পা কাঁপতে শুরু করেছে। নবভারত টাইমসে প্রকাশিত এই খবরের শুরুতেই যা লেখা হয়েছে আপনাদের বাংলায় তর্জমা করে বলছি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার সাথে সাথেই জল্পনার বাজার তুঙ্গে। প্রত্যেকের নজর এখন একটি প্রশ্নের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায় কি টানা চতুর্থবারের মতন ক্ষমতার মসনদে বসবেন, নাকি বিজেপি এবার দিদির দুর্গ চুরমার করতে সফল হবে? এরই মধ্যে ভোট ভাইবের পক্ষ থেকে জারি করা সাম্প্রতিক পিপল সার্ভের ফলাফল সামনে এসেছে, যা বর্তমানে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জন্য বড়সড় স্বস্তি এবং বিজেপির জন্য কঠিন চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। এই সার্ভের নির্যাস কি? পশ্চিমবঙ্গের মসনদ দখল করতে বিজেপিকে আরো ৫ বছর অপেক্ষা করতে হবে। সোজা কথায় এই প্রি পোল সার্ভে বিজেপির সমস্ত অঙ্ক ওলট পালট করে দিচ্ছে। কারণ কোনো ছোটখাটো পত্রিকায় নয়, দেশের শহর কেন্দ্রিক সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকায় নবভারত টাইমসে প্রকাশিত এই খবরের পরের প্যারাতেই লেখা হয়েছে ভোট ওয়ান ভোট ভাইব। এর ওপিনিয়ন পোলে অনুমান করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস টানা চতুর্থবার রাজ্যের ক্ষমতায় আসতে পারে। মোট ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল ১৮৪ থেকে ১৯৪টি আসন পেতে পারে বলেই আভাস দেওয়া হয়েছে, যা সংখ্যা গরিষ্ঠতার জাদু সংখ্যা ১৪৮-এর থেকে অনেকটাই বেশি। এই পরিসংখ্যান এটাই স্পষ্ট করছে যে হাজারো চ্যালেঞ্জ সত্ত্বেও নিজের দুর্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দখল আজও অটুট। তবে কি আমরা এক অভাবনীয় ফলাফলের দিকে এগোচ্ছি? একসঙ্গে ৫ রাজ্যে নির্বাচন হলেও তাবড় বিশ্লেষকদের নজর একটা জায়গাতেই আটকে রয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় কি টানা চতুর্থবারের মতো নবান্নের গদিতে বসতে চলেছেন, নাকি এবার দিদির সাজানো খেলনা ধুলোয় মিশিয়ে দেবে বিজেপি? এবারের এই লড়াই মমতার অস্তিত্বের লড়াই। এই টান টান উত্তেজনার মাঝে ভোট ওয়ান ভোট ভাইবসের পক্ষ প্রি পোল সার্ভে পুরো সমীকরণটাই ওলট পালট করে দিয়েছে। ভাবুন একবার, যখন সবাই মনে করছে পরিবর্তনের হাওয়া বইছে, যখন দিল্লির নেতারা বাংলায় এসে হুঙ্কার নিচ্ছেন, ঠিক তখনই এই সার্ভে বলছে অন্য কথা। এটা শুধু একটা রিপোর্ট নয়, এটা বিজেপির আত্মবিশ্বাসে একটা সরাসরি ধাক্কা। পরিসংখ্যান, রাজনীতির ময়দানে এর চেয়ে বড় মরীচিকা আর কিছু নেই। ভোট ওয়ান ভোট ভাইবসের সার্ভে যে ডেটা সামনে এনেছে তাতে শকড হওয়ার মতন অনেক কিছু আছে। শুনুন সেই ম্যাজিক ফিগার। 294 আসনের বিধানসভায় মমতা ব্যানার্জির তৃণমূল পেতে পারে 184 থেকে 194টি আসন, যেখানে ম্যাজিক ফিগার মাত্র 148। সেখানে এই সংখ্যাটা রীতিমতো ল্যান্ডস্লাইড ভিক্টরি। মানে এত সব চ্যালেঞ্জ, এসআইআর পর্বে দিনের শেষে সম্ভবত 80 থেকে 85 লক্ষ নাম বাদ পড়া, এত কেন্দ্রীয় এজেন্সির দৌড়ঝাঁপ, সবকিছুর পরেও দিদির কেল্লা কিন্তু এখনো ইস্পাতের মতন কঠিন। এবার আসুন ভোট শেয়ারের অঙ্কে। ভোট ভাইবের সমীক্ষা ধরে নবভারত টাইমস লিখেছে, প্রাপ্ত ভোটের শতাংশের বিচারেও তৃণমূল বিরোধীদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। 41.9% উত্তরদাতা তৃণমূলের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন, যেখানে বিজেপির প্রাপ্ত ভোটের হার 34.9% সমীক্ষার অনুমান করা হয়েছে। এবার আসুন আসন সংখ্যায়। সমীক্ষা বলছে বিজেপি 98 থেকে 108টি আসন পেতে পারে। এই সমীক্ষায় আরও একটি আকর্ষণীয় তথ্য সামনে এসেছে, তা হলো 36.5% মানুষ তাদের বর্তমান তৃণমূল আরও একবার ভোট দিতে ইচ্ছুক, যা অ্যান্টি ইনকামবেন্সি হওয়ার দাবিকে দুর্বল করে দিচ্ছে। তৃণমূল আর বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের শতাংশের পার্থক্যটা খেয়াল করুন, সরাসরি 7%। রাজনীতিতে যেখানে 1 থেকে 1.5% সুইংয়ে সরকার উল্টে যায়, সেখানে 7% লিড মানে পাহাড় প্রমাণ ব্যবধান। যদিও এই ব্যবধান সত্ত্বেও গতবারের 77 থেকে বিজেপি এবার 98 থেকে 108টি আসন পেতে পারে বলেই অনুমান করা হয়েছে। যত নামী মূল্যায়ন সংস্থাই হোক, এই ধরনের সমীক্ষা সব সময় মিলবে এমন কোনো গ্যারান্টি নেই। তবে এটা ঠিক, একটা সম্ভাব্য ট্রেন্ড এই সমস্ত সমীক্ষা থেকে বেরিয়ে আসে। টানা 15 বছর ক্ষমতায় থাকলে সেই সরকারের গায়ে মেদ জমবেই। যত মেদ জমবে মানুষের মধ্যে তত সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়বে। তৃণমূল সরকারও এর ব্যতিক্রম নয়, কিন্তু ভোট ভাইবসের সার্ভে অ্যান্টি ইনকামবেন্সির তত্ত্বে জল ঢেলে দিয়ে জানাচ্ছে 36.5% মানুষ তাদের বর্তমান তৃণমূল বিধায়ককেই আবারও ভোট দিতে চাইছেন। অর্থাৎ মানুষ বদল চাইছে না, বরং ভরসা রাখছে পুরনো মুখেই। আপনি পাল্টা বলতে পারেন, এটা তো মাত্র 36.5% মানুষ চাইছে। তাহলে জেনে রাখুন, 2024 লোকসভা নির্বাচনে গোটা দেশে বিজেপি মোট ভোট পেয়েছিল প্রায় এটাই, 36.6%। এই ভোট পেয়েই তারা 240টি আসনে জিতেছিল। আগেই বলেছি, পরিসংখ্যান রাজনীতির এক বড় মরীচিকা। দেখুন, 2019 লোকসভা নির্বাচনে বিজেপি একাই 303টি আসন পেয়েছিল, কিন্তু ভোট পেয়েছিল কত শতাংশ? মাত্র 37.3%। 2019 লোকসভা ভোটে যে বিজেপি 37.3% ভোট পেয়ে 303টি আসনে জয়ের রেকর্ড করেছিল, 24 লোকসভায় তার থেকে মাত্র 0.7% ভোট কম পেতেই তাদের 60টি আসন কমে গেল। 2014 সালে বিজেপি পেয়েছিল 282টি আসন, কিন্তু ভোট পেয়েছিল কত? মাত্র 31%। সেখানে ভোট ভাইবসের এই সমীক্ষা বলছে তৃণমূল এবং পেতে পারে প্রায় 42% ভোট। হাতে রইল বাম কংগ্রেস। সমীক্ষা বলছে তারা এখনো তাদের ঋত জমি খোঁজার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমীক্ষায় আভাস বাম কংগ্রেস মিলে এবার পেতে পারে 23.2% ভোট। কাগজে কলমে তাদের উপস্থিতি আছে ঠিকই, কিন্তু সার্ভে বলছে সেটা না থাকার মতোই। লড়াইটা আসলে এখন অন্য মাত্রায় পৌঁছেছে। বিজেপি তাদের তৃতীয় তালিকায় এমন এক চাল চেলেছে যা কেবল রাজনৈতিক নয়, রীতিমতন একটি ইমোশনাল মাস্টার স্ট্রোক। তারা প্রার্থী করেছে আরজিকর হাসপাতালে সেই নির্যাতিতা চিকিৎসকের মাকে। বিজেপির মাধ্যমে রাজ্য সরকারকে সরাসরি কাঠগড়ায় তুলতে চাইছে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে।
তারা দেখাতে চাইছে যে রাজ্যে একজন তরুণী ডাক্তার নিরাপদ নন, সেই রাজ্যে সাধারণ মেয়েদের অবস্থা কি। কিন্তু রাজনীতির ময়দানে ইমোশন কি ভোট টানতে পারবে? এদিকে এই ফুটন্ত কড়াইয়ে তেল ঢালতে এন্ট্রি নিয়েছেন আসাউদ্দিন ওবেসি। মমতা ব্যানার্জি তাকে সবসময় বিজেপির বি টিম বলে দাগিয়ে দেন, কিন্তু ওবেসি এবার পাল্টা দিয়েছেন তথ্য দিয়ে। তিনি প্রশ্ন তুলেছেন, যখন গত নির্বাচনে বিজেপি ৭৭টা সিট জিতেছিল তখন তো আমি ছিলাম না, তাহলে আমায় কেন বি টিম বলছেন? খেলার আসল মোড় কিন্তু এখানেও নয়, আসল মোড় হলো ওবেসি আর হুমায়ুন কবিরের জোট। হুমায়ুন কবির তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক। মুর্শিদাবাদে তার এলাকা বেলডাঙ্গা রেজিনগরে বাবরি মসজিদের আদলে মসজিদ তৈরি করার জেদ ধরে তৃণমূল থেকে বহিষ্কৃত হন। এখন এই হুমায়ুন আর ওবেসি এক হওয়া মানে তৃণমূলের সবচেয়ে বড় শক্তির জায়গা মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরানো। বিজেপি খুব ভালো করেই জানে, যতক্ষণ না মুসলিম ভোট ভাগ হচ্ছে ততক্ষণ দিদিকে সরানো অসম্ভব। এখনো পর্যন্ত গোটা মুসলিম সমাজ দিদির পেছনে পাহাড়ের মতন দাঁড়িয়ে আছে। বিজেপি হিন্দু মুসলমান মেরুকরণ করতে চাইলেই সেটা বুমেরাং হয়ে যাচ্ছে। কেন জানেন? কারণ লড়াইটা তখন আর ধর্মের থাকছে না, সেটা হয়ে যাচ্ছে বাংলা রশ্মিতা বনাম বহিরাগত, গুজরাটি বনাম বাঙালি। লড়াইটা হয়ে যাচ্ছে রাম বনাম মা কালীর। আর এই বাঙালি আবেগের জায়গাতেই বিজেপি বারবার এসে ধাক্কা খাচ্ছে। তো কি হবে শেষ পর্যন্ত? ওবেসি হুমায়ুন জোট কি পারবে তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসাতে, নাকি দিদির সেই পুরনো বাঙালি ইমোশন কার্ডে কুপোকাত হবে দিল্লির সমস্ত রাজনীতি? আগামী ৪ঠা মে সমস্ত হিসেব পরিষ্কার হয়ে যাবে। বিজেপির উত্থানের গ্রাফটা লক্ষ্য করেছেন? মাত্র ৩ থেকে ১ লাফে ৭৭। এই অবিশ্বাস্য উলম্ফনের মূলে কিন্তু ছিল একটাই অস্ত্র, হিন্দু কনসলিডেশন। আজকের এই প্রি পোল সার্ভেতে বিজেপিকে যে ৯৮ থেকে ১০৮টি আসন দেওয়া হচ্ছে তার সিংহভাগই কিন্তু সেই হিন্দু পোলারাইজেশনের ফসল। তবে এখানে একটা বড় ক্যাচ আছে, দিদির সাথেও কিন্তু হিন্দু ভোটারদের একটা বড় অংশ আছে। তাই শুধু হিন্দু ভোট দিয়ে দিদিকে গদিচ্যুত করা সম্ভব নয়। তাহলে বিজেপির জয়ের চাবিকাঠি কোথায়? উত্তরটা হলো মুসলিম ভোট ব্যাংকের বিভাজন। আর ঠিক এখানেই আসাউদ্দিন ওবেসি এবং তার দলের গুরুত্ব। অনেকেই ওবেসিকে বিজেপির বি টিম বলেন। দেখুন রেকর্ড বুক কি বলছে। বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সব জায়গাতেই দেখা গেছে ওবেসি জেতার জন্য লড়ুন বা না লড়ুন, তিনি যখনই মুসলিম ভোট কাটতে সফল হয়েছেন সোজা ফায়দা গেছে বিজেপির ঘরে। কিন্তু ওবেসি পশ্চিমবঙ্গের মুসলিম ভোটে ভাগ বসানোর জন্য পারফেক্ট নন, কারণ এখানে মুসলিম ভোটের সিংহভাগ বাঙালি মুসলিম। ওবেসি দল মূলত উর্দু ভাষী মুসলিমদের পার্টি। খেলার আসল সমীকরণটা বুঝুন, বাম আর কংগ্রেস এই দুই শক্তি যদি তাদের পুরনো ভোট ব্যাংকের সামান্য অংশ নিজেদের কাছে টেনে রাখতে পারে তবেই কিন্তু কপাল পুড়বে বিজেপির। কেন? বাম কংগ্রেসের তৃণমূল বিরোধী ভোটগুলোই তো সরাসরি পদ্মের ঝুলিতে পড়েছিল। বিজেপি এবার কোনো কসুর বাকি রাখেনি। তামিলনাড়ু থেকে এন রবিকে আনা হয়েছে রাজ্যপাল করে। চিফ সেক্রেটারি, ডিজি, এডিজি, সমস্ত পুলিশ কমিশনার মিলে প্রায় ৭০ জন সিনিয়র অফিসার বদলে দেওয়া হয়েছে। ভোটের অনেক আগেই পশ্চিমবঙ্গকে মুড়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর চাদরে। প্রায় কাশ্মীরের মতোই যেন দুয়ারে যুদ্ধ কিংবা উপত্যকায় জঙ্গি। ভোটার তালিকা থেকে ইতিমধ্যে গায়েব হয়ে গেছে ৭৫ লক্ষ নাম। এটা হয়তো বেড়ে ৮০ থেকে ৮৫ লক্ষ হতে পারে। ৬০ লক্ষ ভোটারকে বিচারাধীনের আওতায় ফেলে আন্ডার অ্যাডজুডিকেশন নামক আশ্চর্য বস্তুর উদ্ভাবন হয়েছে শুধু পশ্চিমবঙ্গেই। এমন ৭ কাণ্ডের পরেও যদি সার্ভে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় ফিরছেন, তবে সেটা হবে এক অলৌকিক জয়। ২৫ থেকে ২৬টা সিট কমলেও টানা ৪র্থবার ক্ষমতায় আসা মানে বিজেপির জন্য তা হবে বড় পরাজয়। কিন্তু আসল খেলাটা কেবল বিধানসভা নয়, বিজেপির আসল লক্ষ্য হলো ২০২৯-এর লোকসভা নির্বাচন। ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণের কথা হচ্ছে, আসন সংখ্যা বাড়ানোর কথা হচ্ছে। এখন প্রশ্ন হলো, মমতা যদি ৪র্থবারের জন্য বঙ্গদেশ জয় করেন তবে ২০২৯-এর লোকসভা কি তিনি সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রেখে লড়বেন? এই বিধানসভার ফলই ঠিক করে দেবে দিল্লির মসনদে ২০২৯-এ কার পাল্লা ভারী থাকবে। সেই কারণেই এই সার্ভে রিপোর্টটা বিজেপির বুকে সরাসরি একটা ডিরেক্ট হিট। প্রশাসনিক কলকাঠি নেড়েও যদি দিদির দুর্গ ভাঙা না যায় তবে ২০২৯-এর রাস্তা যে দিল্লির জন্য মোটেই মসৃণ নয়। সবশেষে ৩টি জরুরি প্রশ্ন। প্রথম প্রশ্ন,
85 লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে মুছে দিয়ে কি গণতন্ত্রকে জাস্টিফাই করা যায়? যদি সেই মানুষগুলো আজও জীবিত থাকেন, তবে তাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার দায় কার? এটা কি নির্বাচন, নাকি স্রেফ একটা গাণিতিক কারচুপি? দ্বিতীয় প্রশ্ন, বিকাশ আর উন্নয়নের বুলি যখন তুঙ্গে, তখন কেন ভোট জিততে আজও রাম বনাম কালী কিংবা বহিরাগত বনাম বাঙালির মতন বিভাজনের অস্ত্র ব্যবহার করতে হয়? আপনাদের কাজের খতিয়ান কি এতটাই ঠুনকো যে শেষে ধর্মের আড়ালে লুকোতে হচ্ছে? তৃতীয় এবং শেষ প্রশ্ন, দিল্লি বা নবান্ন, আপনারা কি আদৌ মানুষের রায়ে বিশ্বাস করেন, নাকি প্রশাসনিক রদবদল, ইডি, সিবিআই আর ওবেসি ফ্যাক্টরের মতন পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংই এখন আপনাদের একমাত্র ভরসা? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।